প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক সম্পাদকের সিন্ধুক খুলে অনুষ্ঠান। আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত 8ই অগস্টের সংখ্যার সংক্ষিপ্ত আলোকপাত। এই সংখ্যায় অনেকগুলো কবিতা রয়েছে ধারাবাহিক উপন্যাসও, সম্পাদকীয়তে রয়েছে বরাকের বাঙালি প্রপাগান্ডা নয়, ইতিহাস ও মর্যাদার প্রতিফলন। বরাকের বাঙালি প্রপাগান্ডা নয়, ইতিহাস ও মর্যাদার প্রতিফলন। তার মূল বক্তব্য আমরা পাচ্ছি, অনেক প্রেক্ষিত আলোচনার পর মূল বক্তব্য আমরা পাচ্ছি। বরাকের বাঙালি চায় প্রপাগান্ডার আয়নায় প্রতিফলন নয়, বরং ইতিহাসের চেহারা, শব্দের খনিতে লালিত ভাষা, সুর, আত্মপরিচয়ের শক্তি, সংগ্রামের মর্যাদা। অসমের ভৌগোলিক ও রাজনৈতিক অবস্থান পশ্চিমবঙ্গ থেকে ভিন্ন। এখানে ভাষাও কোনো রাজনৈতিক অস্ত্র নয়, এটি জনসাধারণের আত্মবিশ্বাস, স্বীকৃতি ও সাংস্কৃতিক অহংকারের ভিত্তি। তাই রাজনীতির শব্দে বিভ্রান্ত হলে চলবে না। বরাকের বাঙালিদের ভাষা ও সংস্কৃতির এবং নিজেদের প্রতি সঠিক আত্মবিশ্বাস রেখে এগুতে হবে। সত্যি তাই, বরাকের মাতৃভাষা আন্দোলন ঘটেছিল 1961 ইংরেজির, একাদশ শহীদ আত্মবলিদান এবং তার পরবর্তী আরো দুবার শহীদ হয়েছেন। তাই সেই কথা আমরা প্রত্যেকে স্মরণ মনন করি, শ্রদ্ধা সহিত মনন করি। তাই এখানের জনগণ, এখানের সবাই আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে যেতে হবে, এই কথাই সম্পাদকীয়তে স্পষ্ট ভাষায় লিখেছেন। আমরা সম্পাদকের সঙ্গে সহমত ব্যক্ত করি। রয়েছে এই সংখ্যার কবিতা পড়ে নিচ্ছি। কবিতার অনেকেই লিখেছেন। প্রথমে কবিতা পড়ে নিচ্ছি সুরঙ্গমা ভট্টাচার্যের কবিতা। তিনি কলকাতা থেকে লিখেছেন। তিনি অনেক লেখা আমরা বিভিন্ন কাগজে পাচ্ছি, কবির গ্রন্থ বের হয়ে গেছে। পড়ে নিচ্ছি সুরঙ্গমা ভট্টাচার্যের কবিতা। কবিতার শিরোনাম এমন দিনে। যদি এমন বিরস দিনে বলতে হেকে শুধু একটি শ্রাবণ বেলায় দিলাম তোকে, ছুটির কাছে তরতরিয়ে উপুর হাওয়া, উলুক ঝুলুক স্মৃতির বুকে, ক্ষতের প্রলেপ ফুল মধু আর শস্যে হলুদ, সইত নাকো মাত্র একটি স্মৃতির টানে সারা বেলা লুটিয়ে দিতাম আগলে রাখা মুক্ত কণা। বলতে যদি বকুল তোলার হুটোপুটি, কখনো কি সলতে প্রদীপ তুই জ্বেলেছিস? বিরস দিনের প্রত্যেকটা পল অনুপল সাজিয়ে দিত এই ছেলেটাই তোর দুহাতে। বুলবি কিরে পুরার মুখী, কে ভুলাবে রূপনারায়ণের চোর যে জাগে তোর হা বুকে? কখনো কি সলতে প্রদীপ তুই জ্বেলেছিস? বিরস দিনের প্রত্যেকটা পল অনুপল সাজিয়ে দিত এই ছেলেটাই তোর দুহাতে। ভুলবে কিরে পুরার মুখী, কে ভুলাবে রূপনারায়ণের চোর যে জাগে তোর হা বুকে? কবিতাটি ছন্দ চিত্রকল্পে খুব সুন্দর, এক মনোমুগ্ধকর কবিতা। কবিতার দুলা মনে আনন্দ জাগে এবং বারবার পড়তে ইচ্ছে হয়। কবি ভালো লিখছেন, তাকে অভিনন্দন জানাচ্ছি। কবি মিতা দাস পুরকাস্তের কবিতা অদৃশ্য 3। কবি মিতা দাস পুরকাস্ত অদৃশ্য নামে আরো কবিতা রয়েছে। এই কবিতার বেদনার সঙ্গে উপস্থাপিত রয়েছে। কবিতার ভেতর আবেগ, বেদনা
কবিতাকে এক বিশেষ মাত্রা নিয়ে গেছে। দুঃখের সঙ্গে স্মৃতিও তাড়িত করেছে। তার পড়ে নিচ্ছি মিতাদারপুর গাছের অদৃশ্য 3 কবিতাটি। না থাকার কঠোর সত্যের চেয়েও অনেক বড় তার অদৃশ্য উপস্থিতি। অনুভবে আসে বারবার, রেখে যাওয়া স্বপ্ন, তার অপূর্ণতা, অসম্পূর্ণতা, তার ফেলে যাওয়া অভূত কাজগুলি নীরবতায় আসে, শব্দহীনতায়, প্রতিদিন একই যন্ত্রণায় কাঁদায়। নদী বয়েই চলে আলো আধারও, নদী বয়েই চলে আলো আধারও, তো সেই সকালের ঘড়ির কাঁটা এক জায়গায় আটকে আছে স্তব্ধতায়। এক বালক রাতে ঘুমিয়ে পাশ ফিরে বাবাকে ছুতে চায়। তার জন্মকথা হামাগুড়ি হাঁটতে শেখা, আমার কুল জুড়ে শান্ত থাকা, শৈশব থেকে কৈশোর ঘিরে ফেলে আমায়। ভালোবাসা, স্নেহ, মমতা কম করতে নেই, শব্দগুলো ফিসফিস করে বলে সেই। ডাক শুনি ভাই ভাই ভাই, বহুদূর থেকে ধ্বনিরা প্রতিধ্বনি ছড়ায়। কি জানি সময় ধোঁকা দেয় কখন, জানা বরফের বিদ্রোহী হয় তখন। ডাক শুনি ভাই ভাই ভাই, বহুদূর থেকে ধ্বনিরা প্রতিধ্বনি ছড়ায়। কি জানি সময় ধোঁকা দেয় কখন, জমা বরফের বিদ্রোহী হয় তখন। কবিতার ভেতর বেদনা রয়েছে, আবেগ রয়েছে এবং কবিতার ভেতর এক যন্ত্রণার সঙ্গে স্বপ্ন রয়েছে। কবিতা পড়তে পড়তে কবির সঙ্গে আমরা একাত্মবোধ করি, তার অনুভবের সঙ্গে আমরা, মনের সঙ্গে আমরা একাত্মবোধ করি। কবি নিয়মিত লিখছেন, কবি একজন প্রকাশিকা সম্পাদক। নিরুপম শর্মা চৌধুরী শ্রীভূমি থেকে লিখছেন কবিতা শিরোনাম একদিন ঠিক পৌঁছে যাব। কবিতা শিরোনাম একদিন ঠিক পৌঁছে যাব, একদিন মেঘ পেরিয়ে বাড়ি যাব, একদিন মেঘ পেরিয়ে বাড়ি যাব, একদিন ঠিক পৌঁছে যাব। চাঁদের আলো সবাই যখন রাত বিরতে নাইতে নামে, খোলা হাওয়ায় দুলায় দুলে গান ধরে কেউ ইমন রাগে। আড়াল থেকে সূর্য আসে, প্রতিবারই সূর্য আসে। প্রথম প্রেমের আতর আঘ্রাণ সবাই যেমন করে মনের ঘরে সযত্নে ঠিক লালন করে, তবু প্রথম লেখা সেই কবিতা ইচ্ছে করে হারায় শেষে। মনে মনে তখনও মন চেয়েছিল একদিন মেঘ পেরিয়ে বাড়ি যাব। তো প্রথম লেখা সেই কবিতা ইচ্ছে করে হারায় শেষে, মনে মনে তখনও মন চেয়েছিল একদিন মেঘ পেরিয়ে বাড়ি যাব। ছন্দের কাজ, আবেগতাড়িত স্বপ্নময় কবিতা। কবিতার তিনি উত্তরণের কথাই বলেছেন, এক সময় তার উত্তর ঘটে যাবে, হয়তো তাই বলেছেন। পড়ে নিচ্ছি গৌতম দত্তের কবিতা, কলকাতা থেকে লিখেছেন। তার কবিতায় দার্শনিক বোধ দে আপ্লুত থাকে। অন্য কবিতার মতো এই কবিতা তিনি সেই কথাই লিখেছেন। জীবন, মন নেই তাই বোধহয় জীবন নেই, খুঁজে বেড়াই মনটাকে, সামনে দাঁড়িয়ে থাকে জীবন। সোনা ভাই, আমি মনটাকে খুঁজবো, আমার কি দোষ? খুঁজে না তুমি তোমার মনটাকে, খুঁজে না তুমি তোমার মনটাকে। জীবন তো সেখানেই যায় যেখানে যায় তোমার মন। কি করে বুঝাই তোমায়, মন খুঁজতে খুঁজতেই তো হারিয়ে গেছে আমার জীবন। তুমি বোধহয় অন্য কেউ, আমি তোমার চিনি না। কি করে বুঝাই তোমায়, মন খুঁজতে খুঁজতেই তো হারিয়ে গেছে আমার জীবন। তুমি বোধহয় অন্য কেউ, আমি তোমায় চিনি না। কবিতার দ্বন্দ্ব এবং অভিমান ছড়িয়ে রয়েছে। এক আত্মজিজ্ঞাসার প্রশ্ন কবিতার ভেতরে আমরা পাচ্ছি। পড়ে নিচ্ছি। পড়ে নিচ্ছি আধ্যাত্মিক বাণিজ্য এস কে জানে আলমের কবিতা। কবিতার ভেতর ইতিবাচক বার্তা
বিনা আঙ্গিকে লেখা। তিনি বলতে চেয়েছেন এই ধর্ম বাণিজ্যের কৌতুক তীর্যক ভাবে তিনি বলতে চেয়েছেন কবিতায়। গদ্য আঙ্গিকে কবিতা লিখেছেন। তা পড়িয়েছি এসকে জানে আলমের কবিতা, বর্ধমান থেকে লিখেছেন। আধ্যাত্মিক বাণিজ্য। রবি ঠাকুরের উপন্যাস চতুরঙ্গে নাস্তিক জগমোহন লেগে থাকেন মানুষের মঙ্গলে। কেউ শুধালে তারে নাস্তিক তুমি, কেউ শুধালে তারে নাস্তিক তুমি, কি গরজ লোকের মঙ্গলে তোমার? উত্তর তার গরজ নাই, ওটাই বড় গরজ আমার। নাস্তিক করে না করে প্রত্যাশা, ইহলোকের যশ পৌলিকের পুণ্য, নাস্তিকের মানব সেবার ব্যক্তি স্বার্থ শূন্য। মানব সেবার উদ্দেশ্য যাদের ধর্ম পালন, নিঃস্বার্থতার পরিচয় তারা করে না বহন। আধ্যাত্মিক বণিক তারা, মিথ্যা পরলোকে বিশ্বাসী, হিসাব কষে সেবাদানের মাপ কাটিতে। স্বর্গে যাব না নরকে, মরণের পরে থাকবে আরামে না কষ্টে। স্বর্গে যাবে না নরকে, মরণের পরে থাকবে আরামে না কষ্টে। নৈতিক বিচারে সেবার পেছনে পাপের ভয় কিংবা পুণ্য লাভের স্বার্থ, সেই সেবাতেই আধ্যাত্মিক বাণিজ্য মহৎ বলা তাকে অনর্থ। নাস্তিক হবে নির্মল নির্দোষ, ওটাই তার চরিত্রের গুমর। ঈশ্বর বিশ্বাসীন মানবতাবাদী, সর্বোচ্চ তার নিজেকেও মানবতা মানার জোর। এই কবিতার মাঝে তিনি গদ্য আঙ্গিকে, গদ্য ফর্মে তিনি তীর্যকভাবে কবিতায় তিনি ব্যক্ত করেছেন। এই সংখ্যায় আমরা ধারাবাহিক লেখা পেয়েছি। অনেকেই লিখছেন। বিপ্লব চক্রবর্তী 19 পয়সা সিনেমা লিখেছেন, তার সেই চালচিত্র খুব সুন্দর উপস্থাপিত করেছেন নানান চরিত্রের ভেতর দিয়ে। আমরা পাচ্ছি আমার একটি উপন্যাস রয়েছে শিলাবতী চোরের বৃত্তান্ত। বরাক উপত্যকার শেষ রাজা গোবিন্দচন্দ্র নারায়ণের রাজত্বকাল ছিল 70 বছর। 5 বছর তিনি ছিলেন খাসপুরের শিলচরে। সেই শিলচর থাকাকালীন সময়ের ঘটনাগুলি নিয়েই শিলাবতী চোরের বৃত্তান্ত। সেই সময় এখানে জনসংখ্যা দ্রুতভাবে হ্রাস পেয়ে যায়। ইন্দুপ্রভা উদ্বেগে কাটাচ্ছিলেন এবং তার স্বামী অর্থাৎ মহারাজা গোবিন্দনারায়ণ বুক বিলাসে মত্ত থাকতেন। তাই তাদের অন্তর্দ্বন্দ্ব নেই উপন্যাস শিলাবতী চোরের বৃত্তান্ত। ইন্দুপ্রভা ছিলেন বৈষ্ণব, আবার গোবিন্দনারায়ণ ছিলেন শাক্ত। এই অন্তর্দ্বন্দ্বে নেই উপন্যাস এগিয়ে গেছে। আপনারা পড়ে নিতে পারেন। বরাক উপত্যকার অত্যন্ত ভালো কাগজ বরাকের নতুন দিগন্ত। কবিতা থাকছে, গদ্য থাকছে, পাশাপাশি ধারাবাহিক প্রবন্ধ থাকছে এবং 3 ভুবনের সৃজনশীল লেখকদের লেখা সমৃদ্ধ সংখ্যা বেরোচ্ছে নিয়মিত। সম্পাদকীয় ভালো থাকে, অনেক স্পষ্ট কথায় বলেন সম্পাদিকা। তাহলে আজ এখানেই কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনা খামতি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন। আপনি দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। আমাদের চ্যানেল মূলত কবিতা চ্যানেল, কিন্তু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি, আলোচনা করে থাকি। আজ এই পর্যন্ত, দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।